আসসালামু আলাইকুম। আমি জুনেম হাসান টুটুল। বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ ২য় বর্ষে। তো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে ভাই সাম্প্রতিক জিকে নিয়ে একটা ক্লাস দেন, অর্থাৎ জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং পরবর্তীতে ৫ই আগস্টের সরকার পতন এবং সরকার পতন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা, এটা নিয়ে একটা ক্লাস দেন। রেটিনা থেকে যারা পড়তেছো ওরা একটা বই পাইছো, জুলাই বিপ্লব ও অন্যান্য। সেখানে এই বিষয়টা খুব ভালো করে দেওয়ার পরেও তোমরা বলতেছো যে ভাই এত কিছু তো মনে রাখা সম্ভব না, কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো গুরুত্বপূর্ণ না তা নিয়ে একটা ক্লাস দেন। তো এই যে পিডিএফটা আছে এটার পুরো ক্রেডিট রেটিনার। ঠিক আছে, তো আমি এই ক্লাস শুরু করি। দেখো, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যারা আহত হয়েছে বা নিহত হয়েছে ওদের পরিবারকে স্বাবলম্বী করার জন্য ১৯৭২ সালে প্রথম কী করা হয়, কোটা ব্যবস্থার প্রবর্তন করা হয়। তো তখন এটা স্বাভাবিক ছিল, তাই না? বাট যখন একটা সময় পর ওই আহত মুক্তিযোদ্ধা বা নিহত যোদ্ধার সন্তানরা সুবিধা বুক করার পর তার নাতি নাতনিও সুবিধা বুক করা শুরু করে এবং বিভিন্ন চাকরির সেক্টরে কোটার শতকরা পরিমাণটা অনেক বেশি হয়, কোথাও ৫৬%, কোথাও ৬০%, কোথাও ৩০%-এর বেশি, তাই না? তখন কী করা হয়, শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে এবং প্রথম আন্দোলন শুরু হয় ২০১৮ সালে। ঠিক আছে, আন্দোলন করার পর ৪ই অক্টোবর ২০১৮ সালে কী করা হয়, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পেশায় কোটা ব্যবস্থা বাতিল করে পরিপত্র জারি করা হয়। তবে এর পরবর্তীতে তোমার কী করে, ৭ জন মুক্তিযোদ্ধার সন্তান একটা রিট করে। ফলশ্রুতিতে ২০২৪ সালের ৫ই জুন বিচারপতি হচ্ছে ক্যাম কামরুল কাদের এবং খিজির হায়াত দুজন কী করে, ওই তোমার হচ্ছে ৪ই অক্টোবর ২০১৮ সালে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কী করছিল, কোটা ব্যবস্থা বাতিল করছিল। ওই পরিপত্রকে বাতিল ঘোষণা করে, বাতিল ঘোষণা করার পরের দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কবে, ৬ই জুন ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের নামে, বুঝতে পারছো? এবং ১লা জুলাই ২০২৪ সালে তোমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা ঘটে, যার ফলশ্রুতিতে ধারাবাহিকতা কী হয়, ৫ই আগস্ট ২০২৪ সালে সরকার পতন হয়। ঠিক আছে, এখন এই পুরো ঘটনা প্রবাহে কোন দিন কী ঘটছে, প্রথম শহীদ কে হয়েছে, এই বিষয়গুলোকে একটা সিকোয়েন্সলি দেওয়া আছে, যেটা খুবই ভালো। ঠিক আছে, ৫ই জুন ২০২৪ কী করা হয়, ওই ২০১৮ সালের তোমার হচ্ছে ৪ই অক্টোবর কী করা হয়েছিল, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পেশায় কোটা ব্যবস্থা বাতিল করে একটা পরিপত্র জারি করা হয়েছিল। ওই পরিপত্রকে অবৈধ ঘোষণা করা হয়। অবৈধ ঘোষণা করার পরের দিনেই ৬ই জুন ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা যে বাতিল হয়েছিল সেটা আবার পুনর্বহাল করার জন্য রাস্তায় নামে। ঠিক আছে, পরবর্তীতে তারা ৯ জন কী করে, একটা সময় বেঁধে দেন। ঠিক আছে, তারা সরকারকে বলে যে ৩০ জুনের মধ্যে যদি এই কোটা ব্যবস্থা পুনর্বহালের যে আদেশটা আছে সেটা বাতিল না করা হয়, তারা সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেয়। আচ্ছা, এরপর টপিকগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। ৪ই জুলাই বৃহস্পতিবার, তখন কি করে, তখন তারা হচ্ছে যে আবেদন নিয়ে গেছিল, প্রধান বিচারপতি উবাইদুল হাসানের নেতৃত্বে কী করা হয়, ৬ সদস্যের আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দেন, অর্থাৎ আজকে এটা নিয়ে কোনো রায় দেওয়া হবে না, যার ফলে শিক্ষার্থীরা ধর্মঘট করে এবং রাস্তা অবরোধ করে। আচ্ছা, ৬ই জুলাই তারা কী করা হয়, সারা দেশে সড়ক মহাসড়ক রাস্তাঘাট ব্লক করে দেয়, যার নাম দেওয়া হয় বাংলা ব্লকেট। তো প্রশ্ন আসতে পারে, বাংলা ব্লকেট কবে শুরু হয়, ৬ই জুলাই শনিবার। ঠিক আছে, ২০২৪ সালে। আচ্ছা, এরপর ৭ই জুলাই একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, এই বিক্ষোভকে অযৌক্তিক বলে ঘোষণা করছে কি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে কোটা বিরোধী আন্দোলন তাকে অযৌক্তিক বলে ঘোষণা করে। তারিখটা মনে রাখবা, ৭ই জুলাই রবিবার। পরবর্তীতে ৮ই জুলাই কী করা হয়, তোমার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার জন্য ৬৫ সদস্যর একটা কী করা হয়, সমন্বয়ক টিম গঠন করা হয়। এবং এই সমন্বয়ক টিমের যে নাহিদ ইসলাম ছিল, তোমরা অনেকে হয়তো এখন চিনো, উনি মূলত কী করছিল, ৪ দফার পরবর্তীতে পরিবর্তন করা হয়, ১ দফা দাবির কথা উল্লেখ করেন। ১ দফা দাবি কোনটা, সরকার পতন বা সরকার পদত্যাগ। ঠিক আছে, তাহলে কি হয়, প্রশ্ন আসতে পারে যে সরকার পদত্যাগের বা ১ দফা দাবি উত্থাপন কে করছিল, নাহিদ ইসলাম। সমন্বয়ক টিমে কয়জন ছিল, ৬৫ জন। গঠিত কবে হয়, ৮ই জুলাই ২০২৪। ঠিক আছে, আচ্ছা, পরে আমরা চলে যাই ১১ই জুলাই। তখন কি, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এই যে কোটা বিরোধী আন্দোলন সেটাকে উল্লেখ করে বলছে শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন। এই ওয়ার্ডটাকে মনে রাখবা। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে যে এই শব্দটা বা এই বাক্যটা কে বলছে। যদিও এটা মেডিকেল খুব গুরুত্বপূর্ণ না, বাট ভার্সিটি বলো বা হচ্ছে ঢাকি বলো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ঠিক আছে, পরের পার্টগুলো খুব গুরুত্বপূর্ণ না। 12 জুলাই, 13 জুলাই, 14 জুলাই এখানে হচ্ছে শেখ হাসিনা একটা কটূক্তিমূলক বাক্য উচ্চারণ করে, যার ফলে মূলত এই আন্দোলনটা খুবই তীব্র হয়। উনি কি বলছিল যে মুক্তির যোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকাররা পাবে? তো এই কথাটা বলার পরে কিন্তু শিক্ষার্থীরা ফুলে ফেঁপে ওঠে এবং আন্দোলনটা আরও তীব্র হয়। ঠিক আছে, এবং তখনই কিন্তু আমাদের যে মেইন স্লোগানটা ছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগান দিয়েই কিন্তু সূর্য সেন হল থেকে প্রথম আন্দোলন শুরু হয়। তাহলে কি বললাম, এই শেখ হাসিনা বা তৎকালীন প্রধানমন্ত্রী এই কটূক্তিমূলক একটা বাক্য উচ্চারণ করার পরেই শিক্ষার্থীরা হচ্ছে আন্দোলনকে বেগবান করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল থেকে শিক্ষার্থীরা এই যে তোমার ইয়াটা ছিল, স্লোগানটা ছিল, সেই স্লোগান নিয়ে রাস্তায় নামে। আচ্ছা, আমরা হচ্ছে পরের পার্টে দেখি 16 জুলাই মঙ্গলবার। এটা খুবই ইম্পর্ট্যান্ট, তো আমি স্টার মার্ক করে রাখি। এই দিনে কিন্তু কোটা বিরোধী আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হয়। প্রথম শহীদ কে হয়? রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। উনি হচ্ছে ইংরেজি বিভাগের কী ছিল? উনি ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিল। তো ওয়ার্ডটা মনে রাখবা, আবু সাইদ, বাসা কোথায়? রংপুর। কোথায় পড়াশোনা করতো? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এবং তিনি কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হওয়া প্রথম ব্যক্তি বা প্রথম শহীদ। ঠিক আছে, এবং ও হচ্ছে ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিল। ঠিক আছে, 17 জুলাই, 17 জুলাই হচ্ছে শিক্ষার্থীরা কী করে? কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। এটা বললেই হবে, বাকি পার্টগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, 18 জুলাই থেকে কী হয়? ইন্টারনেট ব্ল্যাকআউট শুরু হয়। ঠিক আছে, ইন্টারনেট ব্ল্যাকআউট শুরু হয় এবং 19 জুলাই পুরোপুরি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং এই ইন্টারনেট ফেরত আসে 28 জুলাই। অর্থাৎ প্রায় 10 দিন দেশে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ঠিক আছে, এবং এই 18 জুলাই কিন্তু কে হয়? মীর মাহফুজুর রহমান মুগ্ধ মাথায় গুলি লেগে নিহত হন। উনি কে ছিল? একজন ফ্রিল্যান্সার ছিল না? উনি একজন ফ্রিল্যান্সার ছিল। ঠিক আছে, আচ্ছা, 19 জুলাই খুবই ইম্পর্টেন্ট ডেট। কী করা হয়েছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল। কজন ছিল? প্রায় 65 জন, তাই না? যদিও পরবর্তীতে এই সমন্বয়কের সংখ্যাটা অনেক বাড়ছে। তারা কি 9 দফা দাবি ঘোষণা করে। আমি বলবো, তোমরা যদি পারো 9 দফার প্রত্যেকটা তুমি দাবি একবার করে খুব ভালো করে পড়ে ফেলবা। তবে খুবই ইম্পর্ট্যান্ট, প্রথম দফাটা কী ছিল এবং এখানে পদত্যাগ করতে কাদের করা হয়েছিল, দাবি করা হয়েছিল? কার? স্বরাষ্ট্রমন্ত্রী, সেতুমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী এবং ঢাবি জাবি রাবির ভিসি এবং পদত্যাগ। ঠিক আছে, তো এখানে কী করা হয়? তোমার হচ্ছে প্রথম দাবিটা কী ছিল এবং পরবর্তীতে কোন কোন মন্ত্রী অথবা ভিসির পদত্যাগকে দাবির অন্তর্ভুক্ত করা হয় সেটাও এখানে উল্লেখ করা হয়। তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা দফায় খুব ভালো করে পড়তে। এবং কী হয়? 18 জুলাই ইন্টারনেট ব্ল্যাকআউট শুরু হওয়ার পর থেকে 19 জুলাই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এবং ব্যাক কবে আসে? 28 জুলাই, প্রায় 10 দিন পর। আচ্ছা, 20 জুলাই কী হয়? প্রথম তোমার যে সমন্বয়ক ছিল নাহিদ ইসলাম, তাকে হচ্ছে আটক করা হয়। ঠিক আছে, আর তেমন লাগবে না। এখন দেখো, 21 জুলাই প্রথম কী ছিল? প্রথম দিছিল হচ্ছে 9 দফা দাবি। কবে দিছিল? 19 জুলাই শুক্রবার। তার 2 দিন পর 21 জুলাই 4 দফা দাবি উত্থাপন করা হয়। এই 4 দফা দাবির মধ্যে কী ছিল? এই 4টা দাবি খুব ভালো করে মনে রাখবা। ইন্টারনেট সংযোগ চালু করা, শিক্ষার্থীদের হল খুলে দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা সমন্বয়কদের, এবং কি কারফিউ তুলে নেওয়া। ঠিক আছে, আচ্ছা, এরপর 23 জুলাই কী করা হয়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চন্দ্র তরুয়া ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসা অবস্থা মারা যায়। ঠিক আছে, বাকি পদগুলো আমরা দেখি। 26 জুলাই তোমরা যে কী ছিল, ওই ডিবি কার্যালয়ে প্রথম যেই নাহিদ ইসলামকে আটক করার পর পরবর্তীতে আরও 2 জনকে আটক করা হয়। তারা কারা? আসিফ মাহমুদ এবং আবু বকের মজুমদার। এই 3 জনকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে কী করা হয়? ডিবি হেফাজতে নেওয়া হয়। বাকি পার্ট তেমন গুরুত্বপূর্ণ না। আমি বলবো তোমরা হচ্ছে প্রত্যেক পার্টটাই খুব ভালো করে পড়ো, তবে আমি যেই বিষয়গুলো মেনশন করতেছি সেগুলো খুব ভালো করে পড়বা এবং অবশ্যই মুখস্থ করবা। ঠিক আছে, 27 জুলাই পরবর্তীতে এই 3 জন নেওয়া হয়েছিল। কে? নাহিদ ইসলাম, তারপর আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার। তাদের পরে আরও 2 জনকে কিন্তু এখানে নেওয়া হয়। কে?
সার্জিস আলম এবং কি হাসনাত আবদুল্লাহ। ঠিক আছে, এই পার্ট গেল। 28শে জুলাই এখানে কি করা হয়, এইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 28শে জুলাই তোমার যেই সমন্বয়কদের আটক করা হয়েছিল ওদেরকে ডিবি হেফাজতে রেখে কী করা হয়, জোরপূর্বক একটা ভিডিও বার্তা এবং লিখিত বিবৃতি দেওয়া হয় এবং সেখানে আন্দোলন থামানোর জন্য বলা হয়। বাট পরবর্তীতে এই ভিডিও বার্তা দেওয়ার পরপরই আরও অন্য সমন্বয়ক কে আব্দুল কাদের, উনি কী করে, উনি একটা ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ঠিক আছে, এবং 28শে জুলাই কী হয়, ইন্টারনেট কী হয়, সচল হয়। আচ্ছা, এরপর দেখো 30শে জুলাই খুবই ইম্পর্টেন্ট, কী করে হয়, ঐক্যবদ্ধভাবে বা দলবদ্ধভাবে মুখে এবং চোখে লাল কাপড় বেঁধে কী করা হয়, একটা কর্মসূচি ঘোষণা করা হয়। আচ্ছা, পরবর্তীতে 30শে জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা দেয়, যেটা একদিন পরে হয়, অর্থাৎ 31শে জুলাই মার্চ ফর জাস্টিস পালন করার জন্য ঘোষণা কবে দেওয়া হয়, 30শে জুলাই। তো 30শে জুলাই হচ্ছে ঘোষণা দেওয়া হয়েছে এবং 31শে জুলাই পালন করা হয়। ঠিক আছে, তো 31শে জুলাই মার্চ ফর জাস্টিস পালন করার পর তারা পরবর্তী দিন অর্থাৎ 1 আগস্ট আরেকটা ঘোষণা দেয়, তাই কি বলা হয়, রিমেম্বারিং আওয়ার হিরোজ। তাহলে 30শে জুলাই কী করা হয়, মার্চ ফর জাস্টিস তার হচ্ছে ঘোষণা দেওয়া হয়, সেটা পালিত হয় কবে, 31শে জুলাই। তো 31শে জুলাই মার্চ ফর জাস্টিস পালিত হওয়ার পর তারা আরেকটা কর্মসূচি ঘোষণা করে 1 আগস্টের জন্য, সেটা কি, রিমেম্বারিং আওয়ার হিরোজ। ঠিক আছে, তো 1 আগস্টে কিন্তু ডিবি হেফাজতে যে 6 জন সমন্বয়ক ছিল ওদেরকে ছেড়ে দেওয়া হয়। 2রা আগস্ট শিক্ষক এবং নাগরিক সমাজটা কী করে, দ্রোহযাত্রা কর্মসূচি পালন করে। তো প্রশ্ন আসতেই পারে, দ্রোহযাত্রা কর্মসূচি কবে পালিত হয়, তাছাড়া হতে পারে রিমেম্বারিং আওয়ার হিরোজ এই কর্মসূচি কবে ঘোষণা করা হয়, কবে পালিত হয়। ঠিক আছে, এগুলো খেয়াল রাখবা। আচ্ছা, 3রা আগস্ট কী করা হয়, সরকার পদত্যাগের 1 দফা দাবিতে পুরো দেশ উত্তাল হয়ে যায় এবং কি হয়, বিভিন্ন জায়গায় আন্দোলনে ডাক দেওয়া হয়। 4 আগস্ট তোমার প্রথমে কী করেছিল, 4 আগস্ট 6 আগস্ট একটা ঘোষণা দিয়েছিল, লং মার্চ টু ঢাকা। বাট পরবর্তীতে অবস্থা বেগতিক দেখে তারা 6 আগস্টের লং মার্চ টু ঢাকাকে 5 আগস্টে নিয়ে আসে, অর্থাৎ একদিন সামনে নিয়ে আসে। বুঝতে পারছো, এবং 5 আগস্টে সারা দেশ থেকে লক্ষ লক্ষ ছাত্র জনতা কী হয়, ঢাকামুখী হয় এবং তখনও কিন্তু একটা চেষ্টা ছিল যে হয়তো ক্ষমতা প্রয়োগ করতে পারে, তবে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার কথা মতো এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সবার সাথে কথা বলে পদত্যাগ করার ঘোষণা দেন। ঠিক আছে, তো এই পর্যন্ত গেল। তো দেখো এই আন্দোলনে কয়টা পর্যায়ে আছে, 3টা পর্যায়ে। প্রথম পর্যায়ে 6 থেকে 10 জুন প্রথম 5 দিন ছিল, দ্বিতীয় পর্যায়ে 30শে জুন থেকে 22শে জুলাই প্রায় 3 সপ্তাহ 1 দিন ছিল, এবং তৃতীয় পর্যায়ে 29শে জুলাই থেকে 36শে জুলাই, যাকে আমরা কি বলি 5 আগস্ট, তাই না, কয় ছিল, 8 দিন ছিল গেল। এখন এখানে বেশ কয়েকটা শব্দ ইউজ করে, তাই না, দ্রোহের কর্মসূচি, কমপ্লিট শাটডাউন কতদিন ছিল। তো এই জিনিসগুলো আমি যেগুলো মার্ক করে দিছি সেগুলো খুব ভালো করে পড়ে ফেলবা, এবং যদি পিডিএফটা প্রয়োজন হয় তোমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কন্ট্যাক্ট করলে আমাকে নক করলে আমি দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো এই পার্টটা হচ্ছে ভ্যালিড ইনফো না, একটু কম বেশি হতে পারে। তো একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার দেওয়া, যে কজন আহত হয়েছে, শহীদ কতজন বা গ্রেফতার কজন হয়েছে, এটা একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার দেওয়া। ঠিক আছে, এখন বেশ কয়েকজনের নাম আমরা পড়বো এখানে, তাদের পরিচয় পড়ব যারা এই কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছিল। প্রথমত কে, আবু সাইদ, বাসা কোথায়, রংপুরে। কোথায় পড়াশোনা করছে, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, এবং কোন বিভাগে ছিল, ইংরেজি বিভাগে, তাই না। এবং উনি কী হয়েছিল, উনি হচ্ছে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া প্রথম শহীদ। ঠিক আছে, বাকি পার্ট তেমন লাগবে না। পরবর্তীতে কে ছিল, মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ঠিক আছে, কোথায় পড়াশোনা করছে, বিউপিতে, এবং সে কী ছিল, একজন ফ্রিল্যান্সার ছিল, এবং উনি কিন্তু মাথায় গুলি লেগে মারা যায়। আচ্ছা, আরেকজন ছিল সাফকাত সামির, বয়স হচ্ছে 11 বছর। এটা হচ্ছে ও হচ্ছে বারান্দায় খেলতেছিল বা হচ্ছে কিসে বলে, ওর জানালার পাশে তার পড়া টেবিল ছিল, সেখানে গুলি লেগে মারা যায়। তো এখন দেখো অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা এবং পরবর্তীতে বাকি সব বিষয়ের যে এই পার্টটা আছে, এই পুরো পার্টটাই গুরুত্বপূর্ণ। প্রথমত 5 আগস্ট সরকার পতন হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা কবে করা হয়, 6 আগস্ট।
ঠিক আছে। তার পরবর্তীতে আর 2 দিন পর 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। তো প্রশ্ন আসতে পারে যে সংসদ ভেঙে দেওয়া হয় কবে? 6 আগস্ট। অন্তর্বর্তীকালীন সরকার কবে করা হয়? 8ই আগস্ট। অন্তর্বর্তীকালীন সরকার সদস্য কয়জন? 21 জন। ঠিক আছে। প্রধান উপদেষ্টা কে ছিল? মোহাম্মদ ইউনূস। শপথ বাক্য পাঠ কবে? 8ই আগস্ট, তাই না? এবং সমন্বয়কদের মধ্যে 2 জন কিন্তু উপদেষ্টা হয়েছিল। কে কে? নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গেল। আচ্ছা, নারী উপদেষ্টা ছিল 4 জন, তেমন লাগবে না এখানে। এখন দেখো, প্রথমে এখানে পড়বা যারা উপদেষ্টা ছিল তার মধ্যে প্রধান উপদেষ্টার পরিচয় এবং তিনি কয়টা মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছিল, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো মোহাম্মদ ইউনূস, উনি হচ্ছে তার পরিচয় পরে পড়ব, উনি টোটাল 6টা মন্ত্রণালয় তার দায়িত্ব পাইছিল এবং এগুলো নিয়োগের তারিখ, ঠিক আছে, পড়ে ফেলবা। এখানে হচ্ছে আসিফ নজরুল, এরপর তোমার হচ্ছে নাহিদ ইসলাম, মোহাম্মদ ইউনূস, এরপর তোমার হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাই না? ওদের নামগুলো একটু হাই করে পড়বা, ঠিক আছে। আমি বলবো সবগুলো একবার দেখে যাও। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, তার উপদেষ্টাকে একটু পড়ে ফেলবা, পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টাকে, তো এইগুলা একটু কষ্ট করে পড়ে ফেলবা, ঠিক আছে। এখানে স্পেসিফিক্যালি কোনটা ইম্পর্টেন্ট না এটা বলা একটু টাফ, তবে যে 4 থেকে 5টা আমি মার্ক করে দিছি সেগুলো অবশ্যই খুব ভালো করে পড়বা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এই পার্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তো উনি কোথায় পড়াশোনা করছে? উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়াশোনা করার পর 1965 সালে ফুল ব্রাইট স্কলারশিপে যুক্তরাষ্ট্রে যান। আচ্ছা, এবং তার প্রধান ভূমিকা কি? তিনি হচ্ছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং এর জন্য তিনি 2006 সালে কী করা হয়? গ্রামীণ ব্যাংক এবং তিনি যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি কিন্তু প্রথম শান্তিতে এবং কি এশিয়ার মধ্যে দ্বিতীয় শান্তিতে নোবেল বিজয়ী, মনে থাকবে। আচ্ছা, পরে দেখো, এখানে তেমন লাগবে না। আনুষ্ঠানিকভাবে গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ কবে করে? 1983 সালের 2রা অক্টোবর। তার বেশ কয়েকটা বই আছে, বইয়ের নামগুলো পড়তে পারো, তবে মনে হয় না যে মেডিকেল ভর্তি পরীক্ষাগুলো আসতে পারে, একবার পড়ে রাখলে অবশ্যই ভালো, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। খুব একটা আহামরি কঠিন কিছু না। তোমরা যারা এই বইটা পাইছো তারা হচ্ছে বই থেকে পড়ে ফেলো এবং যেগুলো আমি মার্ক করে দিয়েছি বা ক্লাসে বলছি সেগুলো একটু খুব ভালো করে পড়বা, ঠিক আছে। এবং যাদের কাছে বইটা নাই, পিডিএফটা নাই, তোমরা হচ্ছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কন্ট্যাক্ট করলেই আমি লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। আসসালামু আলাইকুম।